আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? আশা রাখি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি স্নাতক পাস দ্বিতীয় বর্ষের বাংলা জাতীয় ভাষা থেকে প্রাগৈতিহাসিক গল্পটি নিয়ে আলোচনা করব। প্রাগৈতিহাসিক গল্পটি লিখেছেন লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। এখন আমরা মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু জানব। মানিক বন্দ্যোপাধ্যায় বিহারের সাঁওতাল পরগনা জেলার দুমকা শহরে 1908 খ্রিস্টাব্দের 19 মে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ঢাকার বিক্রমপুরে। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম নীরদা সুন্দরী দেবী। তার প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এবং ডাকনাম মানিক। বিজ্ঞান মনস্ক এই লেখক মানুষের মনোজগৎ তথা অন্তর্জীবনের রূপকার হিসেবে সার্থকতা দেখিয়েছেন। তিনি প্রায় 39টি উপন্যাস এবং প্রায় 300টির মতো ছোট গল্প লিখেছেন। জননী, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা ইত্যাদি তার বিখ্যাত উপন্যাস এবং সরীসৃপ, প্রাগৈতিহাসিক, সমুদ্রের স্বাদ ইত্যাদি তার উল্লেখযোগ্য ছোট গল্প। তিনি মাত্র 48 বছর বেঁচে ছিলেন। কলকাতায় 1956 খ্রিস্টাব্দে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে ওনার জন্ম 1908 এবং মৃত্যুবরণ করেন 1956। প্রাগৈতিহাসিক গল্পটি একটি ছোট গল্প। আমরা এখন ছোট গল্প বলতে কি বুঝি সেটা একটু জানব। বিশ্ব সাহিত্যের সর্বশ্রেষ্ঠ ছোট গল্পকার এডগার অ্যালান পো এর মতে যে গল্প অর্ধ হতে 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে এক নিঃশ্বাসে পড়ে শেষ করা যায় তাকে ছোট গল্প বলে। রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর করে ছোট গল্পের সংজ্ঞা দিয়ে গেছেন। তিনি বলেছেন, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি, সহসা যেতেছে ভাসি, তারই 2-4টি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব, নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। নাটকীয়তা দিয়ে ছোট গল্প শুরু হবে এবং নাটকীয়তা দিয়ে শেষ হবে, এবং শেষ হওয়ার পরও মনের মধ্যে একটা রেশ বা অতৃপ্তি থেকে যাবে, মনে হবে আরো যেন কি হতে পারত। এবার নামকরণে আসি। কারণ নামকরণ, যে কোনো শিল্পকর্মে নামকরণের ভূমিকা অনস্বীকার্য। নামকরণ থেকে বোঝা যায় সেই সাহিত্যকর্মে কি বোঝানো হচ্ছে বা কি বলতে চাওয়া হচ্ছে। প্রাগৈতিহাসিক শব্দটিকে ব্যাকরণগত দিক দিয়ে যদি বিশ্লেষণ করি তবে দাঁড়ায় প্রাগ যোগ ঐতিহাসিক, প্রাগৈতিহাসিক। আর প্রাগৈতিহাসিক শব্দের আবিধানিক অর্থ হলো ইতিহাসের পূর্বকথা। অর্থাৎ ইতিহাস শুরুর পূর্বের জীবন ও সময়কালকে প্রাগৈতিহাসিক বলে অভিহিত করা হয়। আমরা জানি প্রাগৈতিহাসিক যুগে মানুষের শিক্ষা, সংস্কৃতি, সভ্যতার কোনো বালাই ছিল না। তখনকার মানুষ ক্ষুধা ও কামকে চরিতার্থ করার জন্য জীবনব্যাপী সংগ্রামে লিপ্ত থাকত।
ক্ষুধা ও কামের বাইরে যে অন্য কিছু প্রয়োজন আছে, তখনকার মানুষের সে সম্পর্কে কোনো ধারণাই ছিল না। বিংশ শতাব্দীতে পৌঁছানোর পরও মানুষের মধ্যে সেই প্রাগৈতিহাসিক যুগের প্রবণতা এখনো পরিত্যাগ হয়নি। তাদের জীবনাচরণে এখনো রয়ে গেছে সেই আদিমতা। লেখক মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে সেই আদিমতার নগ্ন রূপটি পাঠকের সামনে তুলে ধরেছে। এই গল্পের প্রধান পুরুষ ভিকু, তাকে ঘিরে পাঁচি, বশির, পেহলাদ বাগদি প্রভৃতি চরিত্রগুলো আবর্তিত হয়েছে। তাহলে এই গল্পের প্রধান পুরুষ চরিত্র ভিকু, তাকে ঘিরে আবর্তিত হয়েছে পাঁচি, বশির এবং পেহলাদ বাগদির মতো চরিত্রগুলো। ভিকুর পেশা ডাকাতি। সে দুর্ধর্ষ ডাকাত সত্তা। ডাকাতি করে সর্বস্ব লুট করা, স্ত্রীর সামনে স্বামীকে খুন করা, মায়ের সামনে ছেলেকে খুন করা, পরের মেয়ে অপহরণ, বন্ধুর স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যাওয়া ইত্যাদি অপকর্মে তার হাত পাকা। মানুষ খুন করতে সে মোটেও ভয় পায় না। নারীর ইজ্জত হরণ করে সে আনন্দে অট্টহাস্য হাসে, আদিম উল্লাসে নাচে। সর্বশেষ বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে একটা ডাকাতি করতে গিয়ে তারা খুন করে ফেলে। দলের সবাই ধরা পড়লেও ডান কাঁধে একটা বর্ষার খোঁচা খেয়ে ভিকু একা পালিয়ে যেতে সক্ষম হয়। আহত শরীরে দিনের আলোতে লুকিয়ে থেকে রাতের আধারে পায়ে হেঁটে 20-25 মাইল দূরে চিতলপুরে তার পুরনো বন্ধু পেহলাদ বাগদির বাড়িতে গিয়ে হাজির হয়। সেখানে সে আশ্রয় চায়, কিন্তু পেহলাদ পুলিশের ভয়ে তাকে বাড়িতে আশ্রয় না দিয়ে মাইল 5 দূরে একটা ঘন বনের গভীরে সিঞ্জুরি গাছের ডালে তাকে মাচা বেঁধে লুকিয়ে রেখে আসে। কিছু গুড়, চিরা, মুড়ি এবং 1 কলস পানিও দিয়ে আসে খাওয়ার জন্য। ডান কাঁধের ঘাটা লতা পাতা দিয়ে বেঁধে আবার আসার আশ্বাস দিয়ে পেহলাদ চলে যায়। রাতে ভিকুর জ্বর আসে, কাঁধের ঘাটা পেকে ফুলে ওঠে। সারা রাত সে ব্যথায় কাতরাতে থাকে। তখন বর্ষাকাল, বনে বাঘের ভয় না থাকলেও সাপের ভয় আছে, যোগের অত্যাচার আছে। বর্ষাকালে যে বনে বাঘ বাস করতে চায় না, এমনই অবস্থায় সেই বনে জলে ভিজে মশা ও পোকার অত্যাচার সহ্য করে জ্বরে ভুগে ঘায়ের ব্যথায় ধুকতে ধুকতে 2 দিন 2 রাত্রি ভিকু সংকীর্ণ মাচাটুকুর উপর কাটিয়ে দিল। মরিবে না, সে কিছুতেই মরিবে না। বনের পশু যে অবস্থায় বাঁচে না, সে অবস্থায় মানুষ সে বাঁচিবে। এদিকে কয়েকদিন পর পেহলাদ ভিকুকে দেখতে এসে তার এই সংকটাপন্ন অবস্থা দেখে তাকে বাড়িতে নিয়ে যায়। আর এমনই শক্ত ভিকুর প্রাণ যে এই আশ্রয়টুকু পেয়ে সে একরকম বিনা চিকিৎসায় এবং বিনা যত্নে ক্রমে ক্রমে সুস্থ হয়ে উঠল। কিন্তু তার দান হাঁটতে আর ভালো হলো না। গাছের মরা ডালের মতো শুকিয়ে অবশ অকর্মণ্য হয়ে পড়ল। আস্তে আস্তে সে হাতটি নাড়তে পারত, কিন্তু ক্রমে ক্রমে সেই ক্ষমতাটুকু তার শেষ পর্যন্ত পুরোপুরি নষ্ট হয়ে গেল। একদিন পেহলাদের বাড়িতে ভিকু এক কাণ্ড করে বসল। বাড়িতে কেউ না থাকার সুযোগে পেহলাদের বউয়ের একটা হাত চেপে ধরে ভিকু। পেহলাদ জানতে পেরে ভিকুকে মারতে মারতে আধমরা করে বাড়ির বাইরে ফেলে রেখে আসে। মধ্যরাতে ভিকু পেহলাদের বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। ভিকু
পালিয়ে যায়, গিয়ে মহকুমা শহরে যেয়ে পৌঁছে। আর এদিকে পেহলাদ পুলিশের ভয়ে কাউকে কিছু না বলে কপাল চাপড়াতে চাপড়াতে বলতে থাকে, হায় সর্বনাশ, হায় সর্বনাশ, ঘরকে আমার শনি আইছিল, হায় সর্বনাশ। সেই রাত থেকে ভিকুর আদিম অসভ্য জীবনের দ্বিতীয় পর্যায় শুরু হলো। মহকুমা শহরে পরদিন যেয়ে পৌঁছার পর দুর্বল দেহ ভিকুর করার কিছুই নেই, ক্ষুধার জ্বালায় অস্থির হলেও করার কিছু নেই। ডান হাতটি অবশ অকর্মণ্য হয়ে যাওয়ার পর আগের সেই দুর্দর্শ জীবনেও তার ফিরে যাওয়া সম্ভব ছিল না। তাই সে সেখানকার এক ভদ্রলোককে দেখে, বাজারের এক ভদ্রলোককে দেখে হাত পাতে। সে বলে, 2 পয়সা দিবেন কর্তা? সেই থেকে ভিকুর ভিক্ষাবৃত্তির হাতে খড়ি। অল্প কয়েকদিনের মধ্যে সে ভিক্ষা আদায়ের সমস্ত কলা কৌশল রপ্ত করে ফেলে। সারাটা দিন শ্বাস টানা কাতরানির সঙ্গে সে বলতে থাকে, হে বাবা একটি পয়সা, আমায় দিলে ভগবান দিবে, হে বাবা একটি পয়সা। ভিক্ষা করে ভিকুর দিন ভালোই কাটে, কিছু কিছু আয় হয়, তা দিয়ে সে 2 ভাত যদি খায়। আস্তে আস্তে তার শরীরে শক্তি ফিরে আসে এবং তার সেই আদিম প্রবৃত্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠে। বিন্নু মাঝির বাড়ির পাশে একটা ভাঙা চালা সে মাসিক 8 আনায় ভাড়া নেয়। সেখানে সে রাত কাটায়, কিন্তু তার 2 চোখে ঘুম আসে না। অতীতের উদ্দাম জীবনের জন্য তার মন হাহাকার করে ওঠে। কি জীবন ছিল তার, আর এখন কি হয়েছে। বাজারে পাঁচি নামের এক ভিখারিনীর সঙ্গে তার আলাপ হয়। তাকে সে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু পাঁচি রাজি হয় না। এদিকে পাঁচির সাথে ভিক্ষুকে কথা বলতে দেখে বাজারের আরেক ভিক্ষুক বশির, খুব যার সাথে পাঁচির খুব ভাব, সে খুব ক্ষিপ্ত হয়ে ওঠে। সে ভিক্ষুকে অপমান করে। ভিক্ষু অপমানের প্রতিশোধ স্বরূপ বশিরকে খুন করার সিদ্ধান্ত নেয়। বাজারে নদীর ধারে একটা লোহার শিককে, কুড়িয়ে পাওয়া একটা লোহার শিককে সে পাথরে ঘষে ঘষে মারণাস্ত্রে পরিণত করে। একদিন অন্ধকার রাতে সেই অস্ত্র হাতে সে বশিরের কুড়ে ঘরে গিয়ে সতর্কতার সাথে হামলা চালায়। কৌশলে এক হাতের সাহায্যে সেই লোহার শিকটিকে বশিরের মাথার তালুতে ঢুকিয়ে দিয়ে সে বশিরকে হত্যা করে। তারপর পাঁচিকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। ভিকুর এই যাত্রায় প্রাগৈতিহাসিক। পৃথিবীর আলো আজ পর্যন্ত যার নাগাল পায়নি, ভবিষ্যতেও নাগাল পাইবে না। মানুষ সমাজবদ্ধ জীব। তাদের সম্মিলিত চেষ্টায় সমাজ এবং সভ্যতার অগ্রগতি হয়েছে ঠিকই, কিন্তু মানুষের আদিম প্রবৃত্তির তেমন কোনো পরিবর্তন হয়নি। এখনো মানুষের মনের মধ্যে লালন করে আছে পশুতুল্য হিংস্রতাকে। ভিক্ষু চরিত্রের মধ্যে দিয়ে তা জীবন্ত হয়ে উঠেছে। মানুষের মধ্যে পশুবৃত্তি এবং প্রাগৈতিহাসিকতা যে সুপ্ত অবস্থায় বিরাজ করে এবং অনুকূল পরিবেশে তা মাঝে মধ্যে প্রকাশ পায়, ভিক্ষু, পাঁচি, বশির, পেহলাদ এসব চরিত্রের মধ্যে দিয়ে লেখক পাঠকের সামনে তা তুলে ধরেছেন। এখানে গল্পে লেখকের ভাষা এবং চরিত্রগুলোর ভাষা সম্পূর্ণ আলাদা। ভিক্ষু, পাঁচি, বশির, পেহলাদদের মতো নিম্নবিত্তের মুখে লেখক আঞ্চলিক ভাষার ব্যবহার দেখিয়েছেন। যেমন ভিক্ষুর মুখের ভাষা, তরে এখন খুন করতে মন লাইতাছে পেহলাদ। আবার যখন সে পাঁচিকে বিয়ের প্রস্তাব দেয় এবং পাঁচি রাজি হয় না, তখন সে বলে, কেন থাকবি না কেন, খাওয়ামো পরামো আরামে রাখুম, পায়ের উপর পাটি তুইলা গাঠ হইয়া বইয়া থাকবি,
না করস তুই কি এর লেগে। গল্পকে স্পষ্টতর করার জন্য মাঝে মাঝে উপমারও ব্যবহার দেখিয়েছেন লেখক। যেমন যোগেরা তাহার রক্ত শুষিয়া কচি পটলের মতো ফুলিয়া উঠিয়া আপনা হইতে নিচে খসিয়া পড়ে, সে টেরও পায় না। কোথাও কোথাও গল্পের ভাষা কবিতাকে স্পর্শ করে। যেমন দূর গ্রামে গাছপালার পেছন হইতে নবমীর চাঁদ আকাশে উঠিয়া আসিয়াছে। গল্প পরিচর্যার ক্ষেত্রে ফ্ল্যাশব্যাকেরও ব্যবহার দেখিয়েছেন লেখক। যেমন অতীতের উদ্দাম জীবনের জন্য তার মনটা হাহাকার করে ওঠে। তো সার্বিকভাবে আলোচনা করলে দেখা যায় বিষয় নির্বাচন, চরিত্র সৃষ্টি, নামকরণ এবং ভাষা ব্যবহার প্রভৃতির সমন্বয়ে প্রাগৈতিহাসিক গল্পটি শিল্প সার্থকতা লাভ করেছে। তো শিক্ষার্থীরা, এই গল্প থেকে তোমরা 3 ধরনের প্রশ্ন পাবে। 1 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 4 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন এবং 10 নম্বরের রচনামূলক প্রশ্ন। আমি এখন তোমাদের রচনামূলক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সেগুলো খাতায় তুলে নাও। প্রথমে 1 নম্বরে লিখো, প্রাগৈতিহাসিক গল্পের মূল বক্তব্য তোমার নিজের ভাষায় লিখো। দুই নম্বরে লিখো, প্রাগৈতিহাসিক গল্প অবলম্বনে ভিক্ষু চরিত্র আলোচনা করো। তিন নম্বরে লিখো, প্রাগৈতিহাসিক গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। চার নম্বরে লিখো, প্রাগৈতিহাসিক গল্পের শিল্প সাফল্য আলোচনা করো। তো শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা গল্পটা বুঝতে পেরেছো। আশায় খুব ভালো করে পড়বে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রি গল্পটি নিয়ে আলোচনা করব। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আশায় লেখাপড়া অব্যাহত রাখো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।